স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ভোট উৎসব ও আগাম জরিপ। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে আসি। আমার পাশেই আছেন হেলেন জেরিন খান, সাবেক সংসদ সদস্য ও শিক্ষা বিষয়ক সহ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। এবং আমার পাশে আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। ইসিতে তৃতীয় দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন। জামায়াত, এনসিপি সহ ২৪ জনের নামঞ্জুর। ভোটের মাঠে থাকবে ৫.৫ লাখ আনসার। সংস্কারে নেবে অন্তর্বর্তী সরকারের চেষ্টার প্রায় সবই লক্ষ্যভ্রষ্ট, বলছে টিআইবি। স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ জুলাই সনদের পরিপন্থী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপি। নির্বাচন বানচাল করতে দেশের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কথিত রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তারা দেশটাকে আবারও অজানা গন্তব্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যাতে এই নির্বাচন না হয়। প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখবে জামায়াত। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলায় নিরাপত্তা ঝুঁকি আছে, আইসিসির পর্যবেক্ষণ তার প্রমাণ, বললেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। ভারতে বিকল্প ভেন্যু খুঁজছে আয়োজকরা এবং আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু। শুনানি চলবে টানা ৩ সপ্তাহ। রায় হবে ঐতিহাসিক, বলছেন প্রধান তদন্ত কর্মকর্তা। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত এবং প্রশ্ন জানাতে পারেন। আমাদের অতিথিরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি প্রথমেই একটু আলোচনা শুরু করতে চাই জয়নাল আবেদিন শিশির, আপনাকে দিয়ে। ভোটের আর মাত্র ৩০ দিন বাকি। এর মধ্যেই আমরা নির্বাচন কমিশনে প্রার্থীদের দৌড়ঝাঁপ দেখছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রকমের কথা হচ্ছে। তার আগেই আমরা জরিপগুলো দেখছি একের পর এক। আমরা কিছুদিন আগে একটা জরিপ দেখেছিলাম যেখানে পার্থক্যটা দেখেছিলাম অনেক বড়, যেখানে আমরা বিএনপিকে দেখেছিলাম ৭০% এবং জামায়াতকে দেখেছিলাম ১৯%। সেখানে আজকের একটি জরিপ, যে জরিপে খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমরা একটু আভাস পাচ্ছি। এই কয়েকদিনের মধ্যে কি এমন পরিবর্তন হলো যেখানে জরিপের ফলাফলটা পরিবর্তিত হয়ে গেল, নাকি আসলে এই জরিপগুলো মানে যার মতো করে দিচ্ছে, জাস্ট শুধু একটু নির্বাচনের পরিবেশকে একটু অন্যভাবে উত্তপ্ত করার জন্য? ধন্যবাদ জুনায়েদ ভাই আপনাকে এবং আমার সহ আলোচক হেলেন জেরিন খান আপুকে। দেখেন, আসলে এই কোনো জরিপ সংস্থার যে জরিপগুলো, এগুলোর ক্রেডিবিলিটি নির্ভর করে আসলে তারা নির্বাচনের আগে কি প্রেডিকশন করছে আর কতটুকু মিলেছে বা ফলাফল একই রকম হয়েছে। আজকে যে প্রতিষ্ঠানটি জরিপগুলো করেছে, আমি এটা দেখেছি, তারা কিন্তু এই আমাদের 5টি ছাত্র সংসদ নির্বাচনের আগেও তারা কিন্তু বিভিন্ন প্রেডিকশন করেছে, জরিপ দেখিয়েছে। তাদের জরিপের প্রায় আপনি বলতে পারেন যে শতভাগই কিন্তু জরিপের রেজাল্ট এক হয়েছে। তারা বিভিন্ন ছাত্র সংসদ নিয়ে যে ধরনের প্রেডিকশন করেছে, তাদের সার্ভে রিপোর্ট মোটামুটি একই হয়েছে। তো আজকে আমরা যে জরিপটি দেখলাম, আমরা মনে করি তাদের জরিপটি মোটামুটি গ্রহণযোগ্য। তারা সারা বাংলাদেশেই আপনারা এই জরিপটি করেছে এবং তাদের জরিপ পদ্ধতিটা তারা একদম ইলাবোরেটলি দিয়েছে কীভাবে তারা জরিপটা করছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আসলে জরিপ কিন্তু আপনি নিজেও দেখতেছেন, জরিপটা কিন্তু আপনি হয়তো মনে করছেন না এটা জরিপ। আগামী জাতীয় সংসদ ইলেকশন আসলে কি হতে যাচ্ছে এর জন্য কিন্তু 5টি জরিপ কিন্তু আপনি অলরেডি হাতে রেজাল্ট পেয়েছেন। 5টি ছাত্র সংসদ ইলেকশন, এগুলো যদি আপনি জরিপ মনে করেন সবচেয়ে চমৎকার হবে। কিভাবে আমি বলি, আপনার যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু
মানে সমাজের সকল শ্রেণীর আপার ক্লাসের আছে, লোয়ার ক্লাসের আছে, উত্তরবঙ্গের আছে, দক্ষিণবঙ্গের আছে, পাহাড়ের লোকজন আছে, সমতলের লোকজন আছে। এটা একটা আপনার ক্লাস্টার জরিপ বলতে পারেন আপনি, সকলের প্রতিনিধিত্ব হয় এখানে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের এই যে বিষয়টা আপনি বলছেন, সেটা এখানে দেখে আপনি জাতীয় সব নির্বাচনকে উচ্চবিত্ত এক এরকম না, করতে সব পারবেন নিম্নবিত্ত সম্ভব? এরকম না, সব মধ্যবিত্ত না। মোটামুটি যদি একটা জরিপ মনে করেন, ইউনিভার্সিটির রেজাল্টগুলো চমৎকার হয়। না, কিন্তু অতীতেও তো ডাকসু নির্বাচন হয়েছে, জাকসু হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটির নির্বাচন হয়েছে, তাতে কিন্তু সেই নেতারা নির্বাচনে পাশ Exactly, আপনি কিন্তু বলছেন, আপনি বলছেন, আমি আপনাকে বলি, দেখেন 1991 যে ইলেকশনের আগে ছাত্র সংসদ ইলেকশনে সবগুলো ক্যাম্পাসে মোটামুটি ছাত্রদল জয়লাভ করেছে। তারপরে কিন্তু বিএনপি কিন্তু 91-তে সরকার গঠন করেছে। তাহলে কিন্তু একটা আমরা দেখলাম যে ছাত্র সংসদ ইলেকশনটা যদি আপনি ওই সময়ের জন্য জরিপ মনে করেন, এটা কিন্তু বাস্তবতার কিন্তু 91-এর ইলেকশন হয়েছে। যে ছাত্র সংসদটি এখন ভালো করছে তারা তো 91-তেও ইলেকশন করেছে, 80-র দশকেও ইলেকশন করেছে, তারা তখন ভালো করেনি, তখন ছাত্রদল ভালো করছে। ছাত্রদল যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিল বা এরশাদের সময় কিছুটা সময়, ওই সময় ছাত্রদল ততটা ভালো করেনি, একদম শেষ দিকে এসে ছাত্রদল খুব ভালো করা শুরু করছে। এখন আপনি যদি দেখেন ওই মানে সংগঠনটা কিন্তু এখন ভালো করছে, ওই সময় তারা ছাত্রদলের সাথে খারাপ রেজাল্ট করেছে। তো সুতরাং এটা একটা, আমি মনে করি যে রেজাল্টটা হচ্ছে এটা একটা চমৎকার জরিপ, এবং এটা আগামী নির্বাচনের রেজাল্টটা কেমন হবে এর একটা কিন্তু একদম চাক্ষুষ আভাস। তাহলে তো বিএনপি যদি 34% হয়, এখানে জামায়াতের আছে 33% এবং আপনাদের 7%, তাহলে তো আপনারা অনেক এগিয়ে আছেন। এটা কি আমরা তো শুরু থেকেই বলেছি আমরা অনেক এগিয়ে, এবং আমাদের যে 11 দলীয় জোট, ইনশাআল্লাহ আপনারা 12 তারিখে রেজাল্টে দেখতে পারবেন, আমরা মেজরিটি নিয়ে ইনশাআল্লাহ সরকার গঠন করব, এবং এই ব্যাপারে আমাদের জোটের সকল অংশীদারদের কনফিডেন্স আছে, এবং আমরা এই কনফিডেন্সটা পাচ্ছি। আমাদের ইন্টারনাল আরও কিছু জরিপ আছে, সেগুলো নিয়েও, যেগুলো আমরা প্রকাশ করি না। আমাদের যে দলগুলো আছে সবার মোটামুটি একটু জরিপ আছে, এবং সবগুলো আমরা কিন্তু গণমাধ্যমে বলি না। তো রেজাল্ট তো আমরা ছাত্র সংসদও দেখতে পাচ্ছেন। সব মিলে আমরা মনে করি খুব ভালোভাবে ইনশাল্লাহ যদি একটা ফেয়ার ইলেকশন হয় এবং স্বচ্ছ নিরপেক্ষ, প্রশাসন যদি 2008 সালের মতো বায়াসনেস না করে, তাহলে আমরা মেজরিটি পাবো ইনশাল্লাহ। জি, হেলেন জেরিন খান, একটু আপনার কাছে একই প্রশ্ন শুনে আসতে চাই, যেটি উনি বলছিলেন যে আসলে এই যে জরিপটা হয়েছে সেই জরিপটাতে তারা সন্তুষ্ট এবং এটা একটি সঠিক জরিপ। এজন্যই এর আগে যে জরিপগুলো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু জাকসু যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও জরিপ হয়েছিল, সেই জরিপ এবং এটার মধ্যে অনেক মিল আছে, এবং ওই ইলেকশনের সঙ্গে জাতীয় নির্বাচনের অবশ্যই একটা মিল রয়েছে, এবং সেই অনুযায়ী এটার একটা রেজাল্ট ফলাফল আসতে পারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, এবং সহ আলোচক হিসাবে শিশির এখানে উপস্থিত হয়েছেন, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, জরিপ এটা তো আমরা বলতে পারি যে ইতিমধ্যে অনেকগুলো জরিপ হয়েছে এবং ম্যাক্সিমাম জরিপেই উঠে এসেছে যে বিএনপি ভালো করছে। বিএনপি কিছুদিন আগে জরিপটাতে আমরা বিএনপিকে 70% দেখেছি। তার আগে প্রথম আলো যে জরিপটা করেছিল সেখানেও বিএনপির অবস্থান অনেক ভালো, এই ধরনেরই এসছে। কিন্তু 70%টা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় যে এত পার্থক্য? দেখেন, জরিপ তো জরিপে, যেমন উনি শিশির এইমাত্র যে লেটেস্ট যে জরিপটা বের হলো সেটা নিয়ে সে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে। জরিপ যখন তাদের পক্ষে আসবে তখন তাদের ভালো লাগবে, আবার আমাদের পক্ষে আসবে আমাদের ভালো লাগবে। তো কাজেই এটা তো, এবং আপনি এই সব জরিপগুলা কখনো কখনো যে পক্ষপাতিত্ব হয় না এমনও না, আবার নিরপেক্ষ হয় না এটাও না, কখনো কখনো নিরপেক্ষ হয়। কিন্তু জরিপগুলো যেটা হয়, যেমন ধরেন এই জরিপগুলো কোন কোন এরিয়াতে হয়েছে, হয়তো এমন হতে পারে যে জরিপগুলোতে হয়তো বা বিএনপির অপোজিট যে জায়গাগুলোতে আছে, যে ধরেন গোপালগঞ্জ কিংবা ফরিদপুর এই ধরনের জায়গায় হতে পারে, কিংবা ধরেন জামাতের সাতক্ষীরা, এইসব জায়গায় যদি জরিপ করেন তাহলে এক ধরনের রেজাল্ট আসবে। আবার ধরেন যে ঢাকা, বগুড়া, চিটং কিংবা সিলেট এইসব জায়গায় জরিপ করলে, কিংবা
এইসব জায়গায় জরিপ করলে এক ধরনের আসতে পারে, আবার ধরেন ইয়াং জেনারেশনের কাছে মতামত নিলে এক ধরনের আসতে পারে, আবার হতে পারে মধ্যবিত্ত, নিম্নবিত্ত। এগুলা কিন্তু জরিপ অনেক কিছু ডিপেন্ড করে। আপনি একটা যেখানে 18 থেকে 20 কোটি লোক আছে সেখানে আপনি 20,000 লোকের উপরে জরিপ করেই কিন্তু আপনি বলতে পারবেন না যে পুরা এই জরিপটা, কারণ ইতিহাস কিন্তু সেটাই বলে। আমরা দেখি কি, আমরা এই বিশেষ করে এই জরিপ নিয়ে সবচেয়ে বেশি গণতান্ত্রিক দেশগুলোই তো বেশি করে। আমরা আমেরিকার নির্বাচনের সময় আমরা কি দেখেছি, ট্রাম্প এবং ইসের মধ্যে যে নির্বাচন হলো, কামলা হ্যারিস এর মধ্যে যে নির্বাচন হলো, সেই নির্বাচন তো খুবই হাড্ডাহাড্ডি নির্বাচন। এবং কোথাও কখনো কখনো বলেছে যে কামলা হ্যারিস এবার আমেরিকার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করছে। পরিবর্তিত হয়েছে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। একদম মানে এমন নির্বাচন হবে না যেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ সব জায়গাতে ট্রাম্প জিতে যাবে, এটা কিন্তু ওই জরিপে কখনোই আসেনি, কিন্তু হয়েছে। আবার ধরেন এই যে পার্শ্ববর্তী দেশ ভারতের যে নির্বাচনের যেই হলো, সেখানে কিন্তু আমরা অনেক জরিপ দেখেছি। এবং লেটেস্ট যে জরিপটা এসে যে ইসের কি যেন মোদির দল বিপুল ভোটে, বিজেপি বিপুল ভোটে জয়লাভ করছে, কিন্তু আমরা দেখতে পেলাম না সেখানে কংগ্রেস কিন্তু অনেক ভালোই করেছে। কাজেই জরিপ দিয়ে কিন্তু সবসময় সব কিছু বিবেচনা আসে না। তবে তারপরও সাময়িক কিংবা তাৎক্ষণিক এটা তো আমি মনে করি কিছুটা উচ্ছ্বাসিত হওয়াই যায়, আর একটা হবার যে আবার কিছুটা অ্যালার্টও হওয়া যায়, দুটাই থাকে। ধরেন এই জরিপ থেকে আমাদের শিক্ষা নেওয়ার অবশ্যই আছে, আমাদেরকে অ্যালার্ট হতে হবে যে যেই জায়গাগুলো ওরা চিহ্নিত করেছে সেই জায়গাগুলোতে আমরা আরও যাতে মানে বেটার কিছু হয়, মানে আমাদের যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতাগুলো আমরা কাটিয়ে উঠতে পারি, সেগুলো তো আমরা করবই। আরেকটা বিষয় শিশির বলছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হয়েছে, সেই জায়গায় তো আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হয়েছে সেটা তো আমরা মানে বিভিন্নভাবে এটা মানে পর্যালোচনা করতে পারি, এবং পর্যালোচনা করে আমরা যেই সিদ্ধান্তে আসতে পারি, একটা তো যে ধরেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়েই এই বিশ্ববিদ্যালয়গুলোতে ধরেন শিবিরের প্যানেলগুলো জয়লাভ করেছে, সেখানে এনসিপির তো কোনো রেজাল্ট নাই, এটা একটা। আরেকটা ব্যাপার হলো যে ধরেন আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 17 বছর জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু ক্যাম্পাসগুলোতে কোনো মানে রাজনীতি করতে পারে নাই। ইভেন ক্যাম্পাসের বাইরেও ছাত্রদল শুনলেই যেখানে পেয়েছে সেখান থেকে ধরে নিয়ে গিয়েছে যেখানে। কিন্তু পাশাপাশি দেখা গিয়েছে শিবির কিন্তু এই আওয়ামী লীগের মধ্যে গুপ্ত রাজনীতি করেছে। এবং এই যে হেলমেট বাহিনীর কথা যে বলা হয়, সেটা এখন কিন্তু অনেকে বলে যে হেলমেট বাহিনী আদতে শিবির বাহিনী ছিল। তাই তারা কিন্তু তাদের রাজনীতিটা গুপ্তভাবে ওদের সাথে মিশে গিয়ে তারা করতে পেরেছে। কিন্তু বিএনপি তো সেই গুপ্ত রাজনীতি বলেন, অস্বচ্ছ রাজনীতি বলেন, কিংবা মানে ধোকার ভণ্ডামির রাজনীতি, এটা তো বিএনপি কখনো করে না। বিএনপি সবসময় দিনের আলোর মতো স্বচ্ছ রাজনীতি করেছে, এবং সেই কারণে বিএনপি অথবা ছাত্রদল আপনি এই ক্যাম্পাসগুলোতে কিন্তু কোনো কর্মসূচি পালন করতে পারে নাই। এই জন্য আমি মনে করি যে সাময়িক হয়তো আমরা কিছুটা মানে এই ছাত্রদের কাছাকাছি যাওয়ার সুযোগ হয় না বিদায়ী তারা ছাত্রদলকে ওইভাবে মূল্যায়ন করতে পারে নাই। একটা সময় বিশ্ববিদ্যালয়ে যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারা সবাই অনেক সচেতন, যেটা শিশির বললেন যে অনেক সচেতন, এবং এই ইয়াং জেনারেশনটা তারা নতুন করে এবার ভোট দেবে। তাহলে সেই প্রভাব যদি জাতীয় নির্বাচনে পড়ে তাহলে তো নিশ্চয়ই বিএনপির জন্য একটু শঙ্কার বিষয়। দেখেন ইয়াং জেনারেশন বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে সেটা হলো যে গুপ্ত রাজনীতির ভিতরে ধরেন বিশ্ববিদ্যালয়গুলো তো হল কেন্দ্রিক অনেক অনেক ভোট আছে, এই হলগুলোতে যেভাবে করতে পারবে। কিন্তু আপনি এটা জাতীয় নির্বাচন, এটা আপনি বলছিলেন যে অতীত দিনে ধরেন বিশ্ববিদ্যালয়ে যারা ভিপি হয়েছে, জিএস হয়েছে, তাদের মধ্যে অনেকেই দেখবেন যে তারা কিন্তু জীবনে কখনো এমপি হতে পারেন নাই, এদের সংখ্যা কিন্তু বেশি। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে পড়ে না। এখানে একটা সচেতন নাগরিক আছে, আর দীর্ঘদিন ছাত্রদলকে তারা কাছে পায় না, এই ছাত্রদল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। সেই কারণে তারা হয়তো বা যাদের কাছাকাছি পেয়েছে, যারা ওই গুপ্ত রাজনীতির ভিতর দিয়ে তাদের যে মূল লক্ষ্য সেই জায়গায় গিয়েছে। ধরেন যেটা শোনা যায় যে শিবির ধরেন এই যে বিশেষ করে তারা কোচিং সেন্টার করে, তারপরে
পরবর্তীতে তারা পানির সুবিধা দিয়ে, তারপরে বিভিন্ন বিভিন্ন রকমের ধরনের তারা সেবা দিয়েছে। সেবা দিয়ে এটা তো তারা- ভালো কাজ, এই হ্যাঁ, সেবা এটা দিয়ে যদি অবশ্যই ভালো ভালো কাজ, কিন্তু পাওয়া যায়। এইটা দেওয়ার জন্য তো সময়ের দরকার, এইটা দেওয়ার জন্য তো কাছাকাছি যাওয়ার দরকার, সেটা তো ছাত্রদল যেতে পারে নাই। সেই কারণে ধরেন আমি তো ব্যক্তিগতভাবে আমি একটা কলেজের, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ছিলাম, আমি জানি কিভাবে ছাত্রছাত্রীদের মন জয় করতে হয়। ছাত্রছাত্রীদের মন জয় করতে হলে তাদের ছোট ছোট সমস্যাগুলা কাছে থেকে সাথে থেকে সমাধান সেই করলেই address-টা একমাত্র তাদের ছাত্রদল করতে পারেনি সেইটা হয়তো। তো ছাত্রদল করতে জি, পারে না। যে আমরা- কারণে এই যে ছাত্রদলের যে এই পরাজয়, এটাও আমি মনে করি এটা হলো সবচেয়ে বড় কারণ। তা আমি মনে করি ছাত্রদল যদি ছাত্রছাত্রীদের কাছাকাছি যায় তাহলে অবশ্যই ওদের ধারণা চেঞ্জ হবে। আর এইটা দিয়ে আমরা জাতীয় রাজনীতিকে কখনোই মূল্যায়ন করতে পারবো না, কারণ জাতীয় রাজনীতিকে এটা এখানে দিয়ে আপনি বিএনপি যে- মূল্যায়ন করতে চাচ্ছে না। শিশির, আমি সাথে আরেকটি প্রশ্ন করতে চাই যে এনসিপি কি জামায়াতের সঙ্গে যোগ হওয়ার পরেই জামায়াতের এই পরিবর্তন কিনা, বা এই জরিপগুলোতে সেই পরিবর্তনটা দেখা যাচ্ছে কিনা? একই সাথে আপনারা যেহেতু জামায়াতের সঙ্গে এখন 11 দলীয় জোট করেছেন, আমরা জানতে পেরেছি আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে আপনার 30টি আসনে নির্বাচন করছেন বা নির্বাচন আপনাদেরকে সিটগুলো দেয়া হচ্ছে। 30টি আসনেই কি আসলে আপনাদের জন্য যথেষ্ট কিনা? আমরা এর আগে একটি কথা শুনেছিলাম একটি পত্রিকায় যে আপনারা 20টি আসনের জন্য বিএনপির সাথে বিভিন্ন সময় মিটিং করেছেন, তারা আপনাদেরকে দেয়নি জন্য আপনারা 30টি আসনের জন্য জামায়াতের কাছে গেলেন। আসলে সেই 20টি আসনে আপনাদের জন্য ভালো ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমি যে জিনিসটি বলবো, আমরা বারবার বলেছি যে আমরা যে 11 দলীয় যে এখানে একটি সমঝোতা হয়েছে, আমরা কারোর সাথে জোট করিনি। কেউ আমাদের প্রতীকে ইলেকশন করে না, আমরাও কারো প্রতীকে ইলেকশন করি না। আমাদের মধ্যে একটি আসন সমঝোতা হয়েছে। আসন সমঝোতা, এখানে 11টি দল যার যার অবস্থান থেকে প্রার্থী দিয়েছে, বাকিরা তাকে আসনটা ছেড়ে দিয়েছে। শুধু একটি মাত্র দল কাউকে আসন ছেড়ে দিয়েছে, ব্যাপারটা এরকম না। এটা কেন না, আমরা কিন্তু জোটের ঘোষণা সেভাবে বলি না, আমরা বলছি আসন সমঝোতা। তো এখন আমাদের যে রাজনৈতিক অবস্থান, যে জুলাইয়ের পক্ষে যারা, জুলাই সংস্কারের পক্ষে যারা, জুলাই সনদের হায়ের পক্ষে যারা, তাদের সাথে আমাদের মূলত এই রাজনৈতিক সমঝোতার ঐক্য হয়েছে। এখন দেখেন, আমাদের ঐক্যটা শুধু জামাত ইসলামের সাথে এককভাবে হয়নি। এখানে ইসলামী আন্দোলন আছে, এবি পার্টি আছে, এলডিপি আছে, তারপর হচ্ছে খেলাফত মজলিস আছে, খেলাফত মজলিস বাংলাদেশ আছে। আমাদের এরকম সব মিলিয়ে 11টি দলের একটি ঐক্য হয়েছে। তো এখন আমরা কেন এই 11টি দল একসাথে হলাম? দেখেন, আপনি যদি জাতীয় ঐক্যমত কমিশনের যদি রিপোর্টটা দেখেন, ওই জায়গায় দেখবেন সংস্কারের পক্ষে যারা, জুলাই সংস্কারের পক্ষে, বিশেষ করে সংসদের উচ্চকক্ষ মানে প্রাপ্ত ভোটের অনুসারে হবে এই ব্যাপারে যারা একমত, যারা সরকার প্রধান এবং দলীয় প্রধান এবং সংসদ নেতা একই ব্যক্তি হতে পারবেন না এই ব্যাপারে যারা একমত, যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে একটু আলাদা আলাদা কমিশন করে এবং সরকারি দল বিরোধী দল মিলে নিয়োগের প্রক্রিয়া নিয়ে যারা একমত, এরকম আপনার 84টি সংস্কার প্রস্তাবের সাথে যারা একমত, এরকম দলগুলো আমরা যারা একসাথে হয়েছি, ঐক্যমত পোষণ করেছি, তারাই কিন্তু একমত মানে এখানে এই ঐক্যটি করেছি। আপনি এখানে দেখবেন আপনি যদি রিপোর্টটা দেখেন, আমাদের এই 11টি দলের মধ্যে সংস্কার প্রস্তাবনা দেখবেন যে জামাতের সাথে আমাদের সাথে ইসলামী আন্দোলনের প্রায় 90 থেকে 95% কিন্তু মিলে যায়। আর উল্টো বিএনপি এবং তাদের সমমনা দলগুলো আছে, তারা কিন্তু তাদের সাথে আমাদের এরকম 90% অমিল থাকে। তারা বেশিরভাগই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিভিন্ন সংস্কার প্রস্তাবনায়। তো এখন আমরা চাইলেও তো আসলে বিএনপির সাথে সেভাবে ঐক্য করাটা আমাদের মানে সম্ভব হয়নি। আর যেটা বললেন, বিএনপির সাথে আমরা 20টি আসন 30টি আসন, আমরা কি বিএনপির সাথে কোনো অফিসিয়াল আলাপ আপনি পাইছেন? কোথাও ছবি দেখছেন? কোনো নিউজে দেখছেন? আমরা বলেছি যারা জুলাইয়ের পক্ষে থাকবে সবার সাথে আমাদের ঐক্য হতে পারে। এখন বিএনপি যদি ধরেন এখন গণভোটের হায়ের পক্ষে যদি জোরালো অবস্থান না নেয়, তাহলে আমরা বিএনপির সাথে কীভাবে থাকবো? আমি আশা করি বিএনপি হায়ের পক্ষে চলে আসবেন শেষ পর্যন্ত। আপনি একটা জিনিস মনে রাখবেন, জুলাইয়ের গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো সন্তান, কোনো রাজনৈতিক দল, সে কি নায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবে? আমাদের এখন আমরা সারা বাংলাদেশে যে খবর পাচ্ছি, বিএনপি হায়ের পক্ষে জোরালো ক্যাম্পেইন করছে না। ঠিক আওয়ামী লীগের সুরে সুরে বিএনপির অনেক তৃণমূল, এগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এসেছে, তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। অথচ ওনাদের দলের মহাসচিব বলছেন হায়ের পক্ষে ক্যাম্পেইন করা আমাদের দায় না, আমরা নায়ের পক্ষে না, কিন্তু আবার হায়ের পক্ষে আমার দায় না। তাহলে আপনারা এটা স্পষ্ট করে দেন, আপনার দলের একটা সিগনেটরি, আপনার দলের চেয়ারম্যান আছে এখন, যে ভারপ্রাপ্ত ছিলেন, ভারমুক্ত হয়েছেন,
এই দুজন আপনারা সিকিউরিটি সারা বাংলাদেশের মানুষের অন্তর থেকে ধোঁয়াশা কাটার জন্য আপনারা সরাসরি হায়ের পক্ষে অবস্থান নেন। আপনারা অর্ধেক হ্যাঁ অর্ধেক না, এটা কেমন? এটা মানুষের এটা তো জুলাইয়ের সাথে যায় না। বিএনপি তো আমাদের সহযোদ্ধা সহযাত্রী, আমরা তো বিএনপিকে আদারিং করি নাই কখনো। এবং আমরা মনে করি বিএনপি সহ আমরা সবাই মিলে তো ফেসিবাদ পতন করেছি। তাহলে ফেসিস্টরা এখন নায়ের পক্ষে, ইন্ডিয়া নায়ের পক্ষে, এবং ভারতের যে পুরাতন ইস্টাবলিশমেন্ট তারা নায়ের পক্ষে। তাহলে বিএনপি এখন হানার মাঝখানে কীভাবে থাকবে? বিএনপি তো উচিত ছিল বিএনপি তৃণমূলকে তিরস্কার করা, তোমরা কেন নায়ের পক্ষে ক্যাম্পেইন করছো? বিএনপি তা করছে না। তো এখন যারা নায়ের পক্ষে আছে তার সাথে আমার ঐক্যটা কীভাবে হবে? আমি তো জুলাই থেকে জন্ম নেওয়া সন্তান, আমি তো এই জুলাইকে আমি ডিজোন করতে পারি না। এখন নায়ের পক্ষে গেলে তো আমি ডিজোন হয়ে যাই। বরং আপনার বিএনপির যে সমস্যাটা একদম শুরু থেকে দেখবেন, আমরা যখন ছাত্রলীগ নিষিদ্ধের আন্দোলন করছিলাম, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করছিলাম, বিএনপি কিন্তু মানে জিনিসটা স্পষ্ট করে বলে না। এটা কি তা বিএনপি কি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কি চায় স্পষ্ট করে বলে না। শেষ পর্যায়ে আবার কিছু লোকজন আসে, ব্যক্তি পর্যায়ে কিছু লোকজন আওয়ামী লীগের মানে নিষিদ্ধের পরে বিজয় মিছিল করে। আপনি দেখবেন আরেকটা জিনিস দেখবেন, তারেক রহমান সাহেব কিন্তু দেশের সব বিষয় নিয়ে কথা বলেন। আলু, পেঁয়াজ, রসুন সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও উনি কথা বলেন। কিন্তু উনি আপনি 1.5 বছর দেখবেন না উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে এরকম একটি শব্দ উনি ব্যবহার করেছেন, খরচ করেছেন। এখন ঠিক একই কাজ করছেন উনি, যে জুলাইয়ে আমি হায়ের পক্ষে, আমার দল বিএনপি হায়ের পক্ষে, উনি এই শব্দটি এখন পর্যন্ত বলছেন না। তাহলে এগুলো জিনিসটা স্পষ্ট করা উচিত। আমি সেটাই বলবো। তো বিএনপির এই জিনিসগুলো আমরা দেখছি না, এর জন্য স্বভাবত বিএনপির সাথে আমাদের প্রকৃতগতভাবেই বিএনপির সাথে এই মুহূর্তে ঐক্য করা সম্ভব ছিল না। জি, ধন্যবাদ আপনাকে। হেলেন জেরিন খান, উনি যেটা বলছিলেন যে গণভোট এবং জুলাই সনদ এবং অন্য যে বিষয়গুলো ছিল সেগুলোর সঙ্গে আসলে এনসিপির যে মতামত এবং অন্যান্য দলগুলোর যে মতামত তাদের সঙ্গে আপনাদের মতামত এক না হওয়ার কারণে বিভিন্ন কারণে দ্বিমতগুলো হচ্ছে। আসলে গণভোট নিয়ে আপনারা ধোঁয়াশায় রেখেছেন, কোনটা আপনারা চাচ্ছেন? হ্যার পক্ষেও কাজ করছেন না, কিছু কিছু জায়গায় হয়তো নায়ের পক্ষে তৃণমূল পর্যায়ের লোকজন কাজ করছে, যেটা জনাব শিশির বলছিলেন। আমরা বিরতির পর এসে আপনার উত্তরটি নিব। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণের মধ্যেই ফিরব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম ভোট উৎসব ও আগাম জরিপ নিয়ে। হেলেন জেরিন খান, যেটা বিরতির আগে প্রশ্ন করেছিলাম, আপনারা ধোঁয়াশার মধ্যে রেখেছেন গণভোট নিয়ে, যেখানে হ্যার পক্ষেও বলছেন না, নার পক্ষ নিয়ে হয়তো তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কথা বলছেন, এবং যেটা হলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে বলে বলছেন জয়নাল আবেদিন শিশির। আপনার কাছ থেকে একটু শুনে আসতে চাই। ছোট ভাই শিশির, ওই যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছিল না যে সন্তান হইয়া বাপের দিকে চোখ রাঙাও, তো তারা তো সন্তান, জামাত ইসলামের সন্তান বাপের কাছে চলে গিয়েছে, সেটাই স্বাভাবিক। কিন্তু বিগত 1-1.5 বছর তারা জাতিকে মানে ধোঁকা দিয়েছে, জাতির সাথে বেইমানি করেছে। সেটা হলো তারা নতুন বন্দোবস্তের কথা বলেছিল। নতুন বন্দোবস্তের কথা বলে তারা এখন কি করেছে, সেই দলটির সাথে ঐক্যবদ্ধ হয়েছে। যুদ্ধাপরাধী ওটা আমি নাই গেলাম, সেই দলের সাথে, যেই দলে নারী নেতৃত্ব বিশ্বাস করে না। বাংলাদেশের 51%, অর্ধেকের বেশি হচ্ছে নারী। সেই নারীদের নেতৃত্ব যারা বিশ্বাস করে না, সেই দলটির সাথে, অথচ জুলাই আগস্টে জামায়াতের আমির বলেছেন যে নারীরাই বেশি তাদেরকে ভোট দেবে এবারে নির্বাচনে। জুলাই, সেটা তো দেখা যাবে নারীরা দিবে না না দিবে, সেটার তো রেজাল্ট আমরা হাতে কলমেই পাচ্ছি। কি করে দিবে তাদেরকে? জুলাই আগস্টের 36 জুলাইয়ের যে ঘটনা, সেখানে পুরুষে ছাত্রর সাথে ছাত্রীদের ভূমিকা সমানে সমান ছিল। কোনো ক্ষেত্রে ছাত্রীরা মানে ছাত্রদের চাইতেও বেশি সাহসী। জামায়াত তো নারীদের কর্মঘণ্টাও কমিয়ে সেই জায়গায় তাদের একটা মাত্র নারীকে নমিনেশন দেওয়া হয়নি, একজন মাত্র, নট এ সিঙ্গেল পারসন। এবং আপনি জানেন যে এইটার শিকার কিন্তু আমি ব্যক্তিগতভাবে হয়েছি। আমরা আগে কি হতো, যতই বলি, সেখানে কিন্তু আগে যে দুইটা দলের সাথে যে ছিল, দুইটা দল বাংলাদেশে মানে একটা ভারসাম্য ছিল। আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, এক দল যদি 15 জন দিত, অন্য দল দেখা যেত সেখানে একজন বাড়িয়ে দিত, আবার এটা কম্পিটিশন হতো। আর এখন কি হয়েছে, ওই দল একজনও দেয় নেই, অতএব এই বড় দলের কিন্তু সেই ধরনের মাথা ব্যথা ছিল না।
সেটার কিন্তু আমরা অনেক নারী নেত্রীরা এই কারণে আমরা মনে করি কিছুটা হলো এই বৈষম্যের শিকার হয়েছি। তা এই যে নারী নেতৃত্বহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায় যারা, তাদের সাথে এই নতুন বন্দোবস্ত করতে বলে এই যে এনসিপি গেল এবং তাদের নারীরা যে তাদেরকে ত্যাগ করলো, এর চাইতে লজ্জার, এর চাইতে আর কষ্টের আর কি হতে পারে? অথচ দেখেন এনসিপিতে কিন্তু বেশ কিছু নারী নেতৃত্ব ছিল, যদিও আমরা ওইভাবে দেখি নাই। আন্দোলনে যে সমস্ত ছাত্রীরা ছিল তাদের অধিকাংশই পরবর্তীতে তাদের চেহারা আমরা দেখতে পাইনি, কিন্তু সর্বশেষ কিছু নারী নেতৃত্ব ছিল যারা এই যে তাসমিন জারা কিংবা তাসমিনা জামিন যারা আছে, তারাও তো তাদেরকে ত্যাগ করে চলে গেল। কি কারণে গিয়েছে? এইটা তো আর তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে। দেখেন নতুন জ্ঞান দিতে দিতে এখন এনসিপি এমন হয়েছে যে এই এনসিপি জামাতের সাথে গিয়েছে মাত্র 30টা আসনে, আর বাকি 70টা মানে বাকি 270টা আসনে জামাতের পক্ষে এনসিপি কাজ করবে। এই লজ্জা আর কোথায় রাখি? আর একটা ব্যাপার হলো, উনি বলেছেন যে হ্যাঁ না এর পক্ষে। বিএনপির এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না বিএনপি কোথাও না এর পক্ষে ভোট চেয়েছে। এটা ওনাদের একটা মন গড়া কথা। ওরা প্রথম থেকেই, কারণ জামাতের পেট থেকেই বের হয়েছে এনসিপি। ওই যে ওনাদেরই একজন নেতা কিন্তু বলেছেন, মাহফুজ আলম যিনি উপদেষ্টা ছিলেন, সেই কিন্তু বলেছিলেন যে মওদুদির অনেকগুলা দোকান খোলা হয়েছে, নতুন করে আর একটা দোকান এনসিপির হওয়ার দরকার নাই। এটা তো আমাদের বক্তব্য না, ওই ওনাদেরই ছাত্র নেতা একজন যে মাহফুজ আলম, সে তার বক্তব্য। এটা কিন্তু আমাদের নেতা, সেটা কিন্তু তারা প্রমাণ করেছে যে এইটা জামাতেরই একটা পার্ট। জামাতে অনেকগুলা দোকান খুলেছে, এই আর একটা দোকান ছিল, সেই দোকানে যে অংশগ্রহণ করেছে। কাজেই এনসিপির এখন আর আলাদা কোনো বৈশিষ্ট্য কিংবা বিশেষত্ব নাই, এটা আমরা মনে করি। আর একটা হলো যে দেখেন যে যেটা বলা হয়েছে যে নায়ের পক্ষে, আমরা কোথাও নায়ের পক্ষে বলি নাই, যদিও বলা উচিত। কারণ এই যে জুলাই সনদের যেটা হয়েছে, যেটা স্বাক্ষর করেছে বিএনপি, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। বিএনপি যতগুলা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেইগুলা সহ বিএনপি স্বাক্ষর করেছে। কিন্তু বিএনপি বলেছে যে আমাদের সাথে বেইমানি করে তারা কিন্তু এই যে জুলাই সনদটা করেছে। তারপরে বিএনপি কিন্তু মেনে নিয়েছে বৃহত্তর স্বার্থে। বিএনপি কিন্তু হার পক্ষও বলে নাই, নায়ের পক্ষও বলে নাই। জনগণ যেটা ভালো মনে করবে সেটাই বলবে। এখন ওনারা জোর করে আমাদেরকে, বরং আমরা বলতে পারি এখন যে এই যে উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে, এটা তো একটা নিরপেক্ষ সরকার, এটা তো কোনো দলীয় সরকার না, এটা কোনো পক্ষের সরকার না। অথচ তারা কিন্তু হ্যাঁ পক্ষে তারা প্রচারণা করছে। বিএনপি সেখানে কোনো বাধা দিয়েছে? বিএনপি এখানে কোনো কিছু বলেছে? কিছুই তো বলে নাই। যদি বিএনপি না বলে তাহলে বিএনপি বিপক্ষের শক্তি, তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকারটি নিরপেক্ষতা হারায় না। আমরা কিন্তু সেইগুলা বলিনি। আর ওনারা বলেছেন যে নিষিদ্ধের রাজনীতি, বিএনপি তো সবসময় নিষিদ্ধের রাজনীতির বিপক্ষে। বিএনপি কখনোই রাজনৈতিক তার স্বাভাবিক প্রক্রিয়া চলবে, যারা অন্যায় করেছে সেইটা আইনের মধ্যে থেকে। বিএনপি কিন্তু বলেছে আমরা কখনো নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করা হোক তার পক্ষে না। যেমন জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, সেটাও বিএনপি তীব্র প্রতিবাদ জানিয়েছে। এইটা আমরা প্রতিবাদ জানাই নাই, কারণ যেহেতু 36 জুলাই থেকে শুরু করে বিগত 17 বছর তারা গুম, খুন, নির্যাতন এবং ভুয়া নির্বাচন করে তারা জোর করে ক্ষমতা দখল করেছে, এই জন্য আমরা সেটা নেই। কিন্তু আমরা বলেছি এইটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি হতো তাহলে এইটার কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন হতো। সেটা কিন্তু আমরা করলাম না। আমরা কি করলাম? নির্বাহী আদেশের মধ্যে দিয়ে তাদের কার্যক্রম স্থগিত করলাম, যেটা নিয়ে কিন্তু দেশে বিদেশে কিংবা আমার পার্শ্ববর্তী দেশেও কথা বলার প্রশ্ন তোলার সুযোগ পেয়েছে। আমরা তো এইটা করতে চাই না, সেই কারণে আমরা বলতে চাই এই ধরনের রাজনীতি আমরা করি না। আর একটা হলো দেখেন, উনি অ্যাক্টিং চেয়ারম্যানের কথা বলেছেন। অ্যাক্টিং চেয়ারম্যান কি নিজের কথা কখনো বলেছেন? নিজের দলের সম্পর্কে, নিজের মায়ের যে হয়েছে, এত অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তার উপরে যে এত অত্যাচার নির্যাতন হয়েছে এবং আমাদের দলীয় নেতাকর্মীরা অসংখ্য গুম হয়েছে, সেই ব্যাপারে তিনি কোনো বক্তব্য দিয়েছেন? তিনি একটা নতুন বন্দোবস্তের কথা তারা বলছে, কিন্তু প্রকৃত নতুন বন্দোবস্ত কিন্তু জাতির সামনে আবার শুনবো আপনার কাছে। জয়নাল আবেদীন শিশির, আপনি নিশ্চয়ই হয়তো এখান থেকে শুরু করবেন হেলেন জেরিন আপার কথার শেষ থেকে।
এছাড়া আমার একটু অন্য প্রশ্ন আছে। আজকে একটি তদন্ত কমিশন, যেটা এই সরকার অন্তর্বর্তী সরকার আসার পরে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, 2014, 2018 এবং 2024-এর যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের যে রাতের ভোট দিনে এবং আমিডামি নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, সেগুলোর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন পর্যায়ের আমলাদের কথা বলা আছে, পুলিশ, প্রশাসন, এই যে অবস্থার কথা বলা হয়েছে, এবং একই সঙ্গে 2008-এর নির্বাচন নিয়েও একটি সন্দেহের কথা বলা হয়েছে। সেই সময়ের নির্বাচন এবং এইবারের যে 2025-এর নির্বাচন হবে, 12ই ফেব্রুয়ারির নির্বাচন, এবারের নির্বাচন নিয়ে কি কোনো অন্য কোনো শঙ্কা আপনাদের সামনে আছে কিনা বা মনে করছেন কিনা? যদিও নির্বাচন কমিশন নিয়ে এর আগে এনসিপি থেকে বিভিন্ন রকমের কথা বলা হয়েছিল। আপা অনেকগুলো কথা বলছে, ধোঁকা দেয়া, তারপর হচ্ছে সরকার নিরপেক্ষতা নিয়ে, আমি সেগুলো নিয়ে পরে বলবো। আপনি যেটা বলছিলেন সেটা আসলে আমরা কোনো শঙ্কা দেখছি কিনা। দেখেন, বাংলাদেশে 2001 সালের পরে এখন পর্যন্ত কোনো কিন্তু সে অর্থে কোনো নির্বাচন হয় নাই। 2008 সালের এটি ছিল একটি পাতানো নির্বাচন। এই নির্বাচনকে আমরা নির্বাচন মনে করি না, যে অর্থে মানুষ নির্বাচন যেটা বোঝায়। 2014 সাল, 18 সাল এবং 24 সাল, এগুলো তো শেখ হাসিনা ইলেকশন দেয় নাই। ইলেকশন দিলে তো সবাই অংশগ্রহণ করতো। সুতরাং 2001 সালের পরে বা ধরতে গেলে 25 বছর ধরে বাংলাদেশে কোথাও নির্বাচন হচ্ছে না। এখন 2008 সালে স্ট্যান্ডার্ড আপনি বলছিলেন যে আমরা কোনো আশঙ্কা দেখছি কিনা। আমরা আশঙ্কা দেখছি। আমরা বরাবর বলেছি, লন্ডন বৈঠকের পরে সরকারের প্রশাসন, আমলারা এবং বিভিন্ন বাহিনীর কুশীলবরা এবং সরকারের যে নির্বাচন কমিশন, তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, হেলে পড়েছে। লন্ডন বৈঠকের পরে কার্যত এখানে আসলে নিরপেক্ষ আর কোনো আচরণ করা হচ্ছে না। জনগণকে ধোঁকা দেয়া হচ্ছে। মনে করা হচ্ছে 2008 সালের ভারতের প্রেসক্রিপ্টেড যে নির্বাচনটা হয়েছে বাংলাদেশে, যে শুধুমাত্র একটি ক্ষমতা হস্তান্তর, সে অর্থে নির্বাচন না। জনগণ দেখবে আসলে সব কিছুর উপর দিয়ে ফেয়ার হয়েছে, কিন্তু ভিতর দিয়ে ওই দিল্লি থেকে ফটোকপি এনে ছেড়ে দিয়েছে বিএনপি 28 সিট। বিএনপি 2008 সালে 28 বা এরকম 30-এর কাছাকাছি সিট পাইছে। আমরাও আশঙ্কা করছি আবার দিল্লির ইশারায় পুরাতন এস্টাবলিশমেন্টের সমর্থনে কেউ 2008 সালের মতো করে ইলেকশনের একটা পায়তারা করতে পারে, এবং তারা ওই দিকে যাচ্ছে, আগাচ্ছে। সরকার আপনি দেখবেন এখন মাঠ প্রশাসন সব বিএনপির দখলে। ডিসিরা এখন বিএনপির পক্ষ হয়ে কাজ করছে, এবং বিএনপি নেতাদেরকে এমনভাবে সেলিব্রেট করছে মনে হচ্ছে এমপি হয়ে চলে আসছে। আর অন্যরা গেলে আপনারা কি আসছেন, ব্যাপার কেনা এমন। এখন উনি আরও অনেক কিছু বলছেন যে আসলে আমরা জনগণকে ধোঁকা দিয়েছি। দেখেন, 5 আগস্টের পরে আমরা একমত দাবি করলাম যে বিপ্লবী সরকার করি অথবা জাতীয় সরকার করি, এবং এই পুরাতন ঝঞ্ঝাল আমরা সেরে ফেলি। তখন বিএনপি এই ক্যান্টনমেন্টে গিয়ে এবং রাষ্ট্রপতি চুপুর কাছে গিয়ে সবার আগে এই পুরাতন সংবিধানের মধ্যে ঢোকে এবং আমাদের এই 2টা দাবিকে অগ্রাহ্য করে। যদি ওই সময় জাতীয় সরকার করতাম, আরও 6 মাস আগে বাংলাদেশে ইলেকশন দেওয়া সম্ভব হতো। এই উপদেষ্টা, করাপ্টেড উপদেষ্টা পরিষদকে পারা লাগতো না, বা এই অথর্ব উপদেষ্টা পরিষদকে পারা লাগতো না, আমার সংবিধান নিয়ে এত সমস্যা পড়া লাগতো না। এখন এই জনগণকে এই ধোকাটা কারা দিল? বিএনপি দিছে, আমরা দিই নাই। আমরা কি করেছি? আজকে তো আমাদের বলছে আমরা নতুন বন্দোবস্তে কি দিতে পেরেছি। আমরা কিছু নেওয়ার দরকার নাই, শুধু কৃতজ্ঞতাবোধটা আপনাদের থাকা উচিত। আমরা আপনাদেরকে মুক্ত করে দিয়েছি, বিএনপি এবং জামাতকে আমরা মুক্ত করে দিয়েছি। বিএনপির যে অসহযোগ আন্দোলন এবং 2014 সালের অবরোধ, এখন বলবো আমরা আওয়ামী লীগের ভাষায় বলি, ওইগুলো এখনো চলে। এগুলো তো প্রত্যাহার করা হয় নাই। দলীয় সরকারের কোনো রাজনৈতিক দলের আন্দোলনে কি সরকার পতন হয়েছে? বিএনপি তো আন্দোলন করতেছিল আজকে 17 বছর। আমরা যে আপনাদেরকে মুক্ত করে দিছি, এর জন্য তো কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। আবার আমাদের কাছে বলেন আমরা ধোঁকা দিয়েছি। আপনাদেরকে আমরা বলতে চাই, গত 1.5 বছর আপনারা জাতিকে কি দিয়েছেন? প্রত্যেকটা সংস্কার তো আপনারাই বাধা দিলেন। আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করলেন। ভারতের জয়শঙ্করের সাথে আপনারা দফায় দফায় মিটিং করছেন। এগুলো কি বাংলাদেশের মানুষ বোঝে না? কেন আপনারা হায়ের পক্ষে অবস্থান নিতে পারছেন না? আপনারা নিতে পারছেন না কেন? আপনাদের কোথাও যদি আপনাদের ধরা থাকে, কারোর সাথে প্রতিশ্রুতি থাকে, রাজনৈতিক কারণে মিটিংটা ছিল না, এটা তো উনি দেখা করতে এসেছেন। যেহেতু আপনি এখন খেয়াল করবেন, ভারতের প্রপাগান্ডা, ভারতের যে তাদের আমলাদের কথাবার্তা, ভারতের রাজনীতিবিদদের কথাবার্তা, আওয়ামী লীগের কথাবার্তা, বিএনপির কথাবার্তা এবং পুরাতন এস্টাবলিশমেন্টের কথাবার্তা হুবহু মিলে যাচ্ছে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেস থেকে প্রপাগান্ডা চালানো হয়, এগুলো বিএনপি নেতা কর্মীরা তৃণমূলের দেদারসে শেয়ার দিচ্ছে। বিএনপির গুলো আওয়ামী লীগ শেয়ার দিচ্ছে। তাহলে এগুলো কিসের আলামত?
তাহলে আমরা জনগণের সাথে প্রতারণা করছি নাকি আপনারা জুলাইয়ের সাথে প্রতারণা করলেন? এই বিচার তো জনগণ করছে, জায়গায় জায়গায় তো আপনারা কিছু ফিডব্যাক পাচ্ছেন। বললেন কি এনসিপি ছাত্র সংসদ খারাপ করেছে। এনসিপি আমার জানা মতে ছাত্র সংসদ ইলেকশনে শিবিরের পরে যদি ভালো দ্বিতীয় অবস্থান থাকে আমাদের অবস্থান, এবং অনেক জায়গায় আমরা নির্বাচিত হয়েছি। আপনারা তো অনেক বড় সংগঠন, 40 বছর ধরে রাজনীতি করেন, 44 বছর ধরে রাজনীতি করেন, আর আমাদের তো মাত্র 6 মাস হয় নাই, আমরা তারপর সেকেন্ড হয়েছি, আর আপনারা আমাদের সাথে কম্পেয়ার করেন। আপনারা যদি কম্পেয়ার করতে চান তাহলে আপনাদের রেজাল্ট দেখান না, আমাদের রেজাল্ট নিয়ে তো এত আপনাদের রেজাল্ট দেখান। আমরা তো সেকেন্ড হয়েছি, অনেক ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড কে হয়েছি, শিবিরের মতো আমরা প্রত্যাশিত রেজাল্ট করতে পারি না। কিন্তু আপনি একটু খবর নেন তো, ঢাকা ইউনিভার্সিটির যে ওভারঅল সেকেন্ড পজিশন তো ছাত্রশক্তি ছিল, এনসিপি ছাত্র সংগঠন, ওনারা তো ছিলেন না, ওনারা তো কোথাও কোথাও 4th 5th এরকম। তো এখন যেভাবে বলা হচ্ছে আমরা ধোকা দিচ্ছি। আরেকটা জিনিস উনি বললেন যে সরকার এই হায়ের পক্ষ অবস্থান নিয়ে নিরপেক্ষতা হারাচ্ছে, এই ব্যাপারে ওনারা বাধা দিচ্ছেন না। জিয়াউর রহমান যখন 1978 সালে যে জিয়াউর রহমানের সাথে আসেন কি নাই, ওনার কর্মনীতি বিশ্বাস করেন কি না, এর পক্ষে যখন উনি ভোটের ক্যাম্পেইন করে, উনি ব্যালট পেপারে ওনার নিজের ছবি সহ হায়ের পক্ষে দেন। তাহলে সরকার তখন ক্যাম্পেইন করে নাই হায়ের পক্ষে? এরশাদ সরকার 85 সালে করে নাই ক্যাম্পেইন হায়ের পক্ষে গণভোটে? তাহলে সরকার তো অতীতে বাংলাদেশ, এটা তো বৈধ, এটা আদালত বলেছে যে এটা বৈধ। তাহলে বিএনপি কেন এখন মনে করছে যে আমরা এখন তাদের পক্ষে প্রচারণা করতে পারবো না? কেন জিয়াউর রহমান পারলে আপনারা কেন পারবেন না? জিয়াউর রহমান কি তাহলে ভুল করছে? আপনারা বলেন। যে আমরা বিরতির পরে সে আবার আলোচনা করবো। হেলেন জেরিন খান, আমাদের একটি বিরতির সময় হচ্ছে। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছে কিছুক্ষণের পর। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। হেলেন জেরিন খান, বিরতির আগে আমরা শুনছিলাম জয়নাল আবেদিন শিশিরের কথা। সেখানে তিনি আগের যে আমরা আওয়ামী লীগের সময়ের যে নির্বাচন এবং তাদের প্রশাসন যেভাবে নির্বাচন করেছিল সেই বিষয়গুলোই উনি মূলত বলতে চেয়েছেন, যে এখনকার ডিসিএসপিরা সেভাবেই বিএনপিকে সমীহ করছে। মনে হয়েছে যে নির্বাচন হয়ে গেছে, এমপি হয়ে গেছেন আপনারা, এবং একই সঙ্গে ভারত থেকেও আপনাদের সঙ্গে বিভিন্ন সময় মিটিং করা হচ্ছে, সেটা নিয়েও বলছেন। আমি তার সাথে একটু প্রশ্নটা রাখতে চাই যে ক্রিকেট নিয়েও কিন্তু ইন্ডিয়ার সঙ্গে আমাদের একটি এই সময়ের খুব বড় সমস্যা যাচ্ছে, যেটা কেকেআর থেকে যখন মুস্তাফিজকে বাদ দেওয়া হয় তারপর থেকেই এখন আইসিসির যে ওয়ার্ল্ড কাপ চলবে, কিছুদিনের মধ্যে শুরু হবে টি-20 বিশ্বকাপ, যেটা সেই বিশ্বকাপেও বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। একটু আপনার কাছ থেকে সেই প্রশ্নের অ্যান্সার জেনে এটাও একটু শুনতে চাই ছোট করে। ধন্যবাদ আপনাকে। ওই যে কথায় আছে না, কোথায় কি পান্তা ভাতে গি, গ্রামের ভাষায় বলে না, যখন মিথ্যা কথা বলে তখন আউলেই যায়, এলোমেলো হয়ে যায়। তো শিশির হইলো আউলেই গিয়েছে, উনি যে কোন জায়গা থেকে কি বলছে আল্লাহই জানে। একটা হলো যে প্রশাসন, আমাদের প্রশাসনে ওনাদের এনসিপির 2 জন উপদেষ্টা 1-1.5 বছরের মতো রয়ে গেলেন, তারা এতদিন প্রশাসন চালালেন, আর এখন আমরা প্রশাসনই করেছি। আমাদের কেউ কি প্রশাসনে ছিল? ওনারা ডিসিএসপি প্রথম দিকে আপনার মনে আছে 36 জুলাইয়ের পরপরই ওনারা এক একজনের থেকে কোটি কোটি টাকা নিয়ে তারপর ডিসি বিভিন্ন জেলায় জেলায় নিয়োগ দিয়েছে। এটা পত্রপত্রিকায় আসে নেই? এটা নিয়ে তো পুরো সচিবালয় কত আন্দোলন সংগ্রামের মতো অবস্থা। তারপরে এরপরে আবার ওনারা করলো, তারপরও ওনাদের যে পিতা সংগঠন যেটা আছে জামাত ইসলাম, সেই জামাত ইসলাম ধরলেন যে কি জানি লটারিতে তাদের নিয়োগ দেওয়া হবে, তাহলে নিরপেক্ষ আসবে। তারপরে দেখেন সেই লটারিতে কিন্তু ডিসিএসপি বিভিন্ন জেলায় জেলায় নিয়োগ দেওয়া হলো। হ্যাঁ, ডিসিএসপি 2টাই নেয়, এবং ওসিও পর্যন্ত লটারি দেওয়া হলো। এবং সেখানে পরবর্তীতে জানা গেল যে এই লটারির মধ্যে শস্যের মধ্যে ভূত নাই, জামাতে ইসলাম সেখানে কারুকাজ করেছে, এবং তারা তাদের মন মতো করে লটারি দিয়ে তারা বিভিন্ন ডিসিএসপি নিয়োগ দিয়েছে। আপনি তো জানেনই যে টোটাল প্রশাসনটাকে জামাত ইসলাম কুক্ষিগত করার জন্য যা যা প্রক্রিয়া আর এনসিপির সাথে ছিল, কারণ তারা তো ফাদার সংগঠন আর সান সংগঠন, এটা এবার তারা ভালো করে প্রমাণ করে দিয়েছে। তারা একত্র হয়েই প্রথম থেকে কাজ করেছে। আর উনি কি বললেন, জাতীয় সরকার, কেন বিএনপি জাতীয় সরকার করবে? বিএনপি তো আপনি জানেন যে কি বলবো, দুঃখজনক কথা, যে আমরা জাতীয় সরকারের জন্য এসে গিয়েছি, আর আমরা কি করেছি, ওনাদের জন্য নাকি আমরা মুক্তি পেয়েছি। 422 জন কি জানি দলীয় নেতা কর্মী আমরা এই 36 জুলাইতে হারিয়েছি, 422 জন।
এতগুলা এতগুলা নেতাকর্মী অন্য কোনো সংগঠনে হারিয়েছে? ওনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কোনো অস্তিত্বই ছিল না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আর ওনারা বলেন ওনাদের নেতৃত্বে কি হয়েছে? ওনাদের এখন যে নেতৃত্ব আছে তা হলো সব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আর এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, অন্যান্য যে ছাত্ররা যে আন্দোলন সংগ্রাম করলো, ছাত্রীরা করলো, তারা কোথায়? তাদের কেউ না। এটা বলেন একটা অংশ। আর ওনাদের জন্য কি আমরা বসেছিলাম? ওনারা যখন হলে থেকেছে, ওনারা যখন ক্লাস করেছে, তখন ছাত্র দলের নেতা কর্মীরা জেলে গিয়েছে, গুম করেছে, পায়ে গুলি করে তাদেরকে পঙ্গু করে দিয়েছে। হলে তো থাকতেই পারেন এই বছরের পর বছর, আর ওনারা তো আরামায়েসে হলে থেকেছে। ওনারা প্রথম গেলেন কি কোটার জন্য, তারপরে ওনাদের পিছনে সমস্ত ব্যাগ দিল বিএনপি, এবং যেই কারণে বিএনপি 412 জন নেতাকর্মীকে হারিয়েছে। এটা কি ওনাদের একার আন্দোলন? দীর্ঘ 17 বছর একটা জায়গায় বিএনপি নিয়ে গিয়েছে, তারপরে বিএনপির 412 জন জীবন দিয়েছে, তারপরে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এখানে সব শ্রেণীর লোকজন ছিল, ওনাদের একার ছিল না। হ্যাঁ, আমরা কৌশল করেছি, ওনাদের সামনে দিয়েছি, ওনাদেরকে সামনে দিয়েছি। এটা বিএনপিরই একটা কৌশল, সামনে দিয়েছি। কারণ আমরা দেখেছি যে এটা করতে গেলে অনেক সময় নানা রকমের ব্লেম দিয়ে এই মানে আন্দোলন এই মানে নস্যাৎ করে দেয়। সেই কারণে আমরা এটা একটা কৌশল করেছি। এটা ওনাদের একার কিছু না, এটা আপামর জনসাধারণ। এটার ক্রেডিট আমরা একা নিতে চাইও না। এবং এই জায়গায় ওনারা বলছেন জাতীয় সরকারের জন্য আমরা গিয়েছি, জাতীয় সরকারের কথা ওনারা বলেছেন। আমরা তো, আপনারা জানেন যে এত নির্যাতন, নিপীড়ন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যদি উনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারতো, উনি হয়তো আরও 10 বছর বাঁচতে পারতেন। কিন্তু ওনাকে বিষ প্রয়োগ করা হলো, ওনাকে 75-76 বছর বয়সে জেলে নেওয়া হলো, ওনাকে চিকিৎসা দেওয়া হলো না। আজকে তাকে চলে যাওয়ার অন্যতম কারণ তো এই ফ্যাসিস্টরা। তা আমরা নির্যাতন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান 17 বছর যে বিদেশে ছিল, তিনি তো এমনি যান নাই। তাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তাকে মৃত্যুর মুখোমুখি সেই সময় তাকে চিকিৎসার জন্য তাকে বিদেশে, এবং তাকে কিন্তু দেশে আসতে দেওয়া নেই। তাই এত স্যাক্রিফাইস যেই দলটির, সেই দলকে ওনারা কি বলতে চায়? ক্যান্টনমেন্টে আমরা গিয়েছি। আর ক্যান্টনমেন্ট তো এই দেশেরই একটা অংশ, ক্যান্টনমেন্ট তো এই দেশের আলাদা কিছু না। তখন তো হ্যাঁ, আর্মিদের এই আন্দোলনে শরিক হওয়ার জন্য নানা রকমের অনুনয় বিনয় করেছেন। তো সেই সময় আর্মি খুব ভালো ছিল। ক্যান্টনমেন্টে গিয়ে আমরা জাতীয় সরকারের কথা আমরা বলেছি। আমাদের যে 31 দফা প্রস্তাব, এত প্রতিকূলতার মধ্যে আমরা জাতির সামনে সংস্কার প্রস্তাব দিয়েছি, সেখানে তো আমরা বলেছি যে এই 31 দফার ভিত্তিতে আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, তাহলে বিএনপি এই যারা নির্বাচিত, যারা শরিক দল, বিগত দিনে এই আন্দোলন সংগ্রামে যারা আমাদের অ্যালায়েন্স যে দলগুলো ছিল, তাদের নিয়ে একটা জাতীয় ঐক্য সরকার গঠন করব। এটা তো জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। তো সেখানে আমরা নতুন করে ওনারা জাতীয় সরকার, ওনারা বলবে ওনারা যে একদম নাবালক, ওনাদের যে কোনো অভিজ্ঞতা ছিল না, তাই সেটার বাস্তব প্রমাণ তো আমরা দেখতে পারি যে ওনাদের দলেরই এখন নেতাকর্মীরা ওনাদের ছেড়ে চলে যাচ্ছে। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? আপনি বলছিলেন যে নির্বাচনে আপনাদের অবস্থা খুবই ভালো, জাতীয় নির্বাচন, এবং একই সাথে আমরা দেখেছি যে ভিপি নূরকে বলতে শুনেছি পটুয়াখালীতে তার একটা মিটিংয়ে তিনি বলেছেন যে শুধু ঘোষণার বাকি আছে। তাহলে তিনি বিএনপি জোটে আছেন, আপনারা জামায়াত জোটে আছেন, তাহলে আপনারা দুই পক্ষই বলছেন যে প্রায় আপনারা মানে জিতে গিয়েছেন। আসলেই ব্যাপারটা কোন জায়গায় আছে? আচ্ছা, এই যে জেরিডাপা যে জিনিসটা বললো যে উপদেষ্টা পরিষদে আমাদের লোকজন ছিল, দেখেন উপদেষ্টা পরিষদে তখন ছাত্র প্রতিনিধি হিসেবে ওনাদের সম্মতিতেও এই দুজন ছাত্র প্রতিনিধি যায়। ওনারা শুধু আমাদের প্রতিনিধিত্ব, তখন তো ওনারা আর আমরা তো সবাই এক। ওনারা এখন যেরকম আমাদের আদারিং করে, নাবালক বলে, এবং আমাদেরকে যা তা মন চায় তুচ্ছ জ্ঞান করে করুক। কিন্তু দেখেন ওই সময় কিন্তু বিএনপির যে নাম দিয়েছে উপদেষ্টা পরিষদে, তার থেকেও এখন বর্তমান উপদেষ্টা পরিষদে 5-6 জন লোক আছে। প্রধান নির্বাচন কমিশনার এই যে নাসির উদ্দিন, তার নামটা কে প্রস্তাব করেছে? বিএনপি করেছে। প্রধান বিচারপতি রিফাত সাহেব, 14 জন লোক, উনি আইন অঙ্গনে কোন ফোরামে রাজনীতি করতেন? আগে জাতীয় ফোরামে করতেন না?
না সেই সময় তো আমরা শুনেছি যে আপনারা আসাদ ভাই উনি সেই সময় বিএনপির পোস্টের সবাই নেতা ছিল ভাগাভাগি না? করে নাম দিয়েছে দেড়শো পোস্টের লোক ছিল কিনা? কে ছিল কি? পোস্টের কে পোস্টের আসাদ ভাই তো মানবাধিকার সম্পাদক ছিল, অ্যাটর্নি জেনারেল। আপনাদের এখন যে মনে উনি হয় এখন পদত্যাগ করছে। পদত্যাগ করেছেন তো নির্বাচন করে। এখন এগুলো দলীয় পদ না, আর ছাত্র প্রতিনিধি দুজন গেছে, এটা দলীয় পদ হয়ে গেছে, প্রশাসন সভা আমাদের হয়ে গেছে, আর সবকিছু ওনাদের এগুলো। আর যে জিনিসটি উনি বললেন যে আমরা ধোঁকা দিয়েছি, আপনারা তো সবার আগে বাধা দিচ্ছেন যুবলীগ নেতা চুপুকে অবসরণে। আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ সময় আমাদের বাধা দিলেন। সংবিধান, নতুন যে সংবিধান আপনাদেরকে 17 বছর নিপীড়ন করেছে, বেগম জিয়া যে সংবিধান ছুঁড়ে ফেলতে বলেছে, আপনাদের 7,000 নেতাকর্মী, আপনারাই বলেন, আপনি তো 400 বলছেন, আমি আরও বেশি বললাম, আপনাদের 7,000 নেতাকর্মী ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, মানে খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, তারা তো এই সংবিধানের আদলে হয়েছে। তারপর আপনারা এই সংবিধান উনি 400 বলেছেন জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে। আমি বললাম, ওইটা তো বললাম, 422 হ্যাঁ 422 আপনারা তো ওই সংবিধানটা ছাড়তে পারতেছেন না, কেন পারেন না? আমরা তো সব বুঝি, কেন পারেন না? কারণ আপনাদের সিগন্যাল তো উপর থেকে আসতেছে, দিল্লি থেকে আসতেছে। আপনারা কি করেন, যে আওয়ামী লীগ দ্বারা নিপীড়িত হয়েছেন ওই আওয়ামী লীগকে এখনো রেখে দিতে চান কেন? আমরা বুঝি না। আপনাদের তো ঐতিহাসিক একটা দায় আছে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য। 15 আগস্ট এই দেশের সেনা জনতা শেখ মুজিবের যে বাকশাল নামক জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, স্বাভাবিক একটা গতি দ্বারা এসেছে। কি করলো বিএনপি? 1979 নির্বাচনে আওয়ামী লীগকে ডেকে এনে 41টা সিট দিয়ে বিরোধী দলের মর্যাদা দেয়। শুধু পুনর্বাসনে করে না, তার বিরোধী দল বানাবে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে তার মর্যাদা দেয়, বলে বহুদলীয় গণতন্ত্র। আর যে দল নিজে বাকশাল ঘোষণা করলো সে গণতন্ত্র মানে না, তার রাজনৈতিক দল হিসেবে তার স্বীকৃতি না, সে বাকশাল চায়, তাহলে তারা জোর করে পলিটিক্যাল পার্টি হিসেবে কেন আনতে হবে? আর এটা কি আপনারা পতন করছেন? আমাদের সময় একদম 15 আগস্টকে আপনারা পতন করছেন, সেনাজনতা করছেন। ছোট করে আপনারা তো সুবিধা ভুগিয়েছিলেন। এখন আমার কথা হচ্ছে আপনারা বারবার আমরা আওয়ামী লীগের তাড়াবো আর আপনারা আইনের পুনর্বাসন করবেন, কি একটা প্রজেক্ট হাতে নিয়ে নিছেন আপনারা? জি হেলেন জেরিন খান একটু ছোট করে, আমাদের সময় একদম এত জনপ্রিয় দল এই কারণে, বিএনপি কখনোই কিন্তু প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি সবসময় জনগণের রাজনীতি করে এবং জনগণের ম্যান্ডেটকে সবসময় প্রাধান্য দেয়। এখন বাংলাদেশে ধরেন এই মুহূর্তে আমরা এখনো বলে থাকি যে আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এখানে বিএনপির কোনো বাধা নেই। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা মানে কি? সব দল রাজনীতি করার সুযোগ পাবে। সেখানে যদি আওয়ামী লীগ নতুন নামে আসে, সেখানে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এখানে বাধা দেওয়ার কিছু নাই। ওনারা জানে না, ওনারা এই যে মব কালচার সৃষ্টি করে এরে মারো, ওরে ধরো, ওরে ধ্বংস করো, ওরে শেষ করে দাও, এই রাজনীতি যদি বিএনপি করতে এতদিন এই দেশ থাকতো না, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতো না। উনি বলছেন সংবিধানের কথা, এই সংবিধানের প্রতি তো বিএনপিরই দরদ থাকবে। এই সংবিধান রচিত হয়েছে, আপনারা জানেন স্বাধীনতার মহান ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি। ম্যাডামের কথা বলেন, 30 লক্ষ নরনারী রক্তের বিনিময়ে যে সংবিধান লিখিত হয়েছে, সেই সংবিধান ওনারা বলবেন আর ওই সংবিধান আমরা তুলে দিব। এই সংবিধান আওয়ামী লীগ কাটাছেড়া করেছে, সেইটা আমরা করতে চাই, ঠিক করতে চাই, কিন্তু সংবিধান ওনারা করবে, উলটপালট করবে, সেটা ওনারা কি করে ভাবলেন? কারণ ওনারা তো স্বাধীনতা যুদ্ধ, ওনাদের সাথে যে যুদ্ধ অপরাধী দল আছে তারা তো এই সংবিধানের বিপক্ষে, কারণ তারা তো একটা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হোক সেটা চান নাই। তারা সংবিধান আমরা আর সময় দিতে পারছি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।